সুপ্রিয় দর্শক, ভোর রাতে নির্বাচন কমিশন চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। 299টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় গতকাল, এ তো আপনারা সবাই জানেন। এবং ঘোষিত ফলাফল অনুযায়ী 298টি আসনের মধ্যে 259টি আসনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগ। এরশাদের জাতীয় পার্টি পেয়েছে 20টি আসন, বিএনপি পেয়েছে 5টি আসন, অন্যান্য দলগুলোর মধ্যে স্বতন্ত্র 3টি, ওয়ার্কার্স পার্টি 3টি, জাসদ 2টি, বিকল্পধারা 2টি, গণফোরাম 2টি, তরিকত ফেডারেশন ও জেপি পেয়েছে 1টি করে আসন। নির্বাচনের আগে গাইবান্ধা 3 আসনে এক প্রার্থী নিহত হওয়ার পর ওই আসনে ভোট গ্রহণ স্থগিত রাখা হয় এবং ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে ফলাফল এখনো স্থগিত আছে। এই হলো 298টি আসনে আওয়ামী লীগ আবারও সরকার গঠন করতে যাচ্ছে। আমি আনোয়ার সাদি আপনাদের স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নির্বাচন বিষয়ক বিশেষ অনুষ্ঠান ভোটের পেপারে। আমার সঙ্গে আছেন বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের ব্যবস্থাপনা পরিচালক জনাব আবুল কালাম আজাদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে আমন্ত্রণ জানাবার জন্য। আমি যারা এইমাত্র ঘুম থেকে উঠলেন আলোচনায় যাওয়ার আগে, তাদের জন্য বাংলাদেশ প্রতিদিনের এবং 3টি পত্রিকার শিরোনাম আপনাদেরকে জানাই। বাংলাদেশ প্রতিদিন ইতিহাস গড়লেন শেখ হাসিনা, বেশ লাল সবুজ রং দিয়ে পাতাটি গোছানো হয়েছে। ইতিহাসের পাতায় প্রথম মেয়াদ বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে 1996 থেকে 2001, দ্বিতীয় মেয়াদে 2009 থেকে 2014, তৃতীয় মেয়াদ 2014 সালে থেকে নির্বাচন হওয়া পর্যন্ত এবং চতুর্থ মেয়াদ 2019 সাল থেকে শুরু হচ্ছে। বিরোধী দলীয় নেতা হিসেবে প্রথম মেয়াদ 1986 থেকে 1987, দ্বিতীয় মেয়াদ 1991 থেকে 1996, তৃতীয় মেয়াদ 2001 থেকে 2006 এবং তিনি আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে 1981 সাল থেকে বর্তমানে টানা 38 বছর ধরে আছেন। সার্বিকভাবে এই রাজনীতিতে এই গুরুত্বপূর্ণ অবস্থানে এই পর্যন্ত বিশ্বে যদি বিবেচনা করা হয় তাহলে শেখ হাসিনাই প্রথম একমাত্র সিনিয়র নেতা যিনি এত সময় ধরে রাজনীতির গুরুত্বপূর্ণ অবস্থানে আছেন। জনাব আবুল কালাম আজাদ, শেখ হাসিনার নেতৃত্বেই আবারও সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ, কি বিশ্লেষণ আপনার? ধন্যবাদ সাদি আপনাকে আবারও। আসলে যে কথাটি আমরা সবাই জানি মানে আমরা যারা খোঁজ খবর রাখার চেষ্টা করি, নিশ্চয়ই যে মাননীয় শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি, আপনি সূচনায় বলেছেন যে 81 সন থেকে আজ পর্যন্ত 38 বছর একটি দলের নেতৃত্ব দিচ্ছেন। আপনি তার আগে যদি সামান্য প্রেক্ষাপটে আমরা যাই, ইতিহাসের খুব না, যে বাংলাদেশের প্রতিষ্ঠাতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা, তার ছোট কন্যা শেখ রেহানা, দুজন যেহেতু বাইরে ছিলেন, বেলজিয়ামে ছিলেন, ঘটনাচক্রে তারা প্রাণে বেঁচে গেলেন, আল্লাহর অশেষ রহমত, জনগণের দোয়া। এরপরে 81 সনে যখন আওয়ামী লীগ সভাপতি নির্বাচিত করে তাকে আহ্বান জানালেন, তিনি দেশে ফিরে এলেন। সেই করুণ পরিস্থিতি, করুণ অবস্থা, অর্থাৎ যখন বঙ্গবন্ধুর নাম নিশানা মুছে ফেলা হয়েছে, ওই সময় জিয়াউর রহমানরা ক্ষমতা দখল করে বঙ্গবন্ধু হত্যার সাথেও তো জড়িত অনেকেই ছিলেন, জিয়াউর রহমান ছিলেন। এরপর মাননীয় শেখ হাসিনা যখন দেশে ফিরে এলেন, যে সংগঠনটি আজকে বিপুল বিজয়ে, বিপুল বিক্রমে প্রাধান্য বিস্তার করছেন দেশে, সেদিন কিন্তু সেই দলের অবস্থা খুবই করুণ ছিল। সেই দলটিকে তিনি, তার বয়স তখন কত, আজকে খুবই কম বয়স, তাই না? বঙ্গবন্ধুর মতো মানে অর্থাৎ পিতৃহারা, মাতৃহারা, আত্মীয় স্বজন সব কাছের মানুষকে হারিয়ে তিনি দেশে ফিরে এসে এটি দুর্বলতম দলকে, শক্তিশালী দল ছিল সেই সময় তো বিধ্বস্ত একটি দল, তিনি দলের দায়িত্ব নিলেন। এই ডক্টর কামাল হোসেন সাহেবরা তখন কিন্তু দলে ছিলেন, সিনিয়র ছিলেন, তারা কিন্তু থাকতে পারতেন তার সাথে, কিন্তু তারা একে একে অনেকেই সরে গেছেন। শেখ হাসিনার নেতৃত্ব মানেননি, তারা চলে গেলেন। তারা যদি থাকতেন, তাকে সহযোগিতা করতেন, তার যে চলার পথের যে কঠিন বন্ধুর পথ যে অতিক্রম করতে হয়েছে, সেখানে কিছুটা সহযোগিতা হতে পারত, তা হয়নি। আমি কথাগুলো বলছি এই কারণে যে সেই অবস্থা থেকে
ফিরে এসে কতটা দৃঢ়তা এবং বলিষ্ঠ নেতৃত্ব হলে পরে, প্রজ্ঞা থাকলে ধীরে ধীরে তার প্রজ্ঞা অর্জিত হয়েছে। সাহস, অসীম সাহসের অধিকারী বঙ্গবন্ধুর মতোই এই সাহসের ফলে বলিয়ান হয়ে আজকের এই অবস্থানে এসছেন। কিন্তু তিনি আগামীতে নিশ্চয়ই সরকার গঠন করবেন এবং তিনি দলনেতা হিসেবে প্রধানমন্ত্রী হবেন, 4 বার টানা 4 বার প্রধানমন্ত্রী। আপনি দেখেন যে আজকের ফলাফলে অনেকেই হয়তো অনেক কথা বলবেন, কিন্তু টাইম ম্যাগাজিন সবচেয়ে অন্যতম প্রভাবশালী আন্তর্জাতিক সাময়িকী যুক্তরাষ্ট্রের, সেই টাইম ম্যাগাজিনে কিন্তু নির্বাচনের আগে যে ফলাফলটা দিয়েছে, আওয়ামী লীগ কিন্তু সেই ফলাফলই পেয়েছে। তারা তো নিশ্চয়ই, টাইম ম্যাগাজিন তো আওয়ামী লীগের মুখপত্র নয়। এবং অন্যান্য পত্রপত্রিকা আপনি দেখেছেন বিশ্বে যে প্রভাবশালী সিএনএন-এর একটি বিশ্লেষণ বাংলাদেশ প্রতিদিনে ছাপা হয়েছে অনুবাদ করে। হ্যাঁ, দেখেছি যে একই অবস্থা, কিন্তু তাদের যে বিশ্লেষণে যে আওয়ামী লীগ এইভাবে, আমি কথাটি বলছি যে সংগঠনটাকে তিনি কিভাবে দাঁড় করিয়েছেন। এবং আপনি দেখেন আন্তর্জাতিক পরিমণ্ডলে তার যে মানে প্রভাব, তার প্রতি যে সমীহ, এটি কিন্তু তিনি আদায় করেছেন তার নিজস্ব গুণে। আমরা তো কেউ তার এই যে প্রজ্ঞা, মানে আন্তর্জাতিক সম্প্রদায়ের নেতৃবৃন্দ, ঝানু ঝানু রাজনীতিকরা কিন্তু শেখ হাসিনাকে সমীহ করেন এই কারণে যে তার মধ্যে সেই সমীহ আদায় করার যে গুণাবলী, দক্ষতা তার আছে বলেই তো আজকে বিভিন্ন পত্রপত্রিকায় প্রভাবশালী নারীদের যে তালিকা, সেখানে 10 জনে তিনি একজন থাকেন, 30 জনে তিনি একজন। আন্তর্জাতিক পরিমণ্ডলের কথা বলছি, বিশ্বজুড়ে, বিশ্ব পরিসরে। সেই অবস্থায় আজকের যে ফলাফল, এটি কিন্তু হঠাৎ করে কারো কারো মনে হতে পারে যে এ কি হলো, এটি তো আগে থেকেই ঘোষণা। আমি কেন বললাম, টাইম ম্যাগাজিন, সিএনএন, ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকা, ভারতের বিভিন্ন পত্রপত্রিকা, এগুলো কিন্তু বলেছেন যে এই ফলাফল হবে। ফিরে আসি আমি এই নির্বাচন উপলক্ষে, আপনার নিশ্চয়ই খেয়াল আছে, আমার চেয়ে ভালো জানেন আপনি। তিনি বলেছেন যে এই নির্বাচনটি খুব কঠিন হবে, আগামী দিনের নির্বাচন। তার দলে কোন দল ছিল না এটি ঠিক না, কোন দল তো ছিল। প্রার্থীদের মধ্যে প্রার্থীর একটি বড় রাজনৈতিক দল হলে যেটি হয় যে একাধিক প্রার্থী থাকে প্রত্যেকটি কনস্টিটুয়েন্সি, এবং যিনি দীর্ঘদিন ধরে এমপি আছেন তার বিপক্ষে আরেকজন প্রার্থী আছেন। এই যে একজনের প্রতি আরেকজনের বড়ি, আপনার নিশ্চয়ই খেয়াল আছে, গণভবনে তিনি সারা দেশের দলীয় নেতাকর্মীদের, তৃণমূলের নেতাকর্মীদের ডেকে এনে ঘন্টার পর ঘন্টা বক্তব্য দিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করে কি করণীয় সেই কথাগুলো বলে, আমার যতদূর মনে হয় 3 বার তিনি সারা দেশের নেতাকর্মীদের ডেকে এনেছেন, দলকে সংগঠিত করেছেন। মানে সংগঠিত দলকে আরো বেশি সংগঠিত করেছেন, যাতে নিজেদের কোন দল না থাকে। তিনি জানেন বিভেদগুলো দূর করেছেন, যতটা মানে কাছে আনা যায় পরস্পরকে কাছে এনেছেন। পরবর্তী পর্যায়েও তিনি, যেটি আমার কাছে মনে হয়েছে, আরো বেশি কৌশলী হয়েছেন যে এবারেই প্রথম তিনি জনসভায় যখন গিয়েছেন সবাইকে বলেছেন যে প্রতীকে ভোট দেবেন, নৌকা, আমার মার্কা আপনার মার্কা, নৌকা, কে প্রার্থী হলো বিবেচনা। কারণ তিনি জানেন যে এত বোঝানোর পরেও পারস্পরিক যেই মতপার্থক্য আছে দলের, এটি যদি বিরাজমান থাকে, থেকে যায়, তাহলে তার ফলাফলে বিঘ্ন ঘটবে, বিরূপ প্রতিক্রিয়া দেখা দেবে, প্রভাব পড়বে। সেই জন্য তিনি কিন্তু, আমার কাছে তাই মনে হয়েছে, সেখানেও সে কৌশলের আশ্রয় নিয়েছেন দলের নেতাকর্মীদের মধ্যে যে এবারের মার্কা হবে নৌকা। এবং আশ্চর্য যে তিনি যে এইবারের নৌকা, আমি এর আগেও বলেছিলাম যে 70-এর নির্বাচনে বঙ্গবন্ধুর ডাকে যেমন নৌকার আহ্বানে সাড়া দিয়েছিলেন, আমি বারবার বিভিন্ন আপনাদের এই অনুষ্ঠানেও একবার বলেছিলাম যে এবার নৌকা ওই গণজোয়ার তৈরি হবে, একবার বঙ্গবন্ধুর নামে, বঙ্গবন্ধুর জন্য, এবং এবার মাননীয় শেখ হাসিনার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, দলের সভাপতি, তার নামে নৌকার প্রতীকে ভোট দেবেন। এবং সেটিই হয়েছে। কিন্তু এবার আপনি দেখেন বিভিন্ন জায়গায়, আমার মানে যে এলাকাগুলোতে আপনি খোঁজ নিলে দেখবেন যে মতপার্থক্য ছিল, সেই মতপার্থক্য আছে থাকা সত্ত্বেও সবাই বলেছে আমাদের প্রার্থী দেখার দরকার নেই। কে প্রার্থী প্রশ্নই ওঠে না, নৌকা, নেত্রীর নৌকা বলেছেন আমাদের, এবং শপথ করেছেন, যে কথাটি আমি বলছিলাম, বিভিন্ন জনসভায় গিয়েছেন, প্রতিশ্রুতি দেন, আপনারা শপথ নেন, হাত তুলে সবাই শপথ নিয়েছেন। নেত্রীকে শপথ দিয়েছি, ভোট দেব না, এটি হয়? যখন দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়েছে, আপনি প্রার্থী না আমি প্রার্থী, এটি বিবেচনার বাইরে চলে গেছে, তখন সবার কাছে একটি মার্কা। ভুলেও ভ্রুক্ষেপ করে নাই যে আমার এতদিনের যে বিরোধ ছিল তার সাথে
আমি আমার এলাকায় দেখেছি, অর্থাৎ যে এলাকায় আমার গ্রামের বাড়ি মনসা, সেখানে কিন্তু সবাই ঐক্যবদ্ধভাবে বর্তমান এমপির বিরুদ্ধে ছিলেন, প্রার্থী ছিলেন, নামি দামি প্রার্থীরা গিয়ে হাজির হলেন। এরপরে যখন মনোনয়ন পেলেন সব একসাথে বসে নেত্রী বলেছেন নৌকা। আমি কথাটি বলছি যে সংগঠনটা কত কষ্ট করে তিনি করেছেন এবং তিনি ফল পেয়েছেন। এই দেশের মানুষ তার প্রতি আস্থা রেখেছেন, বিশ্ববাসী তার উপর আস্থা রেখেছেন। এখন যে যাই বলুন না কেন এই ফলটি স্বাভাবিক, এটিই হওয়ার কথা ছিল এবং তাই হয়েছে। এবং এক কথায় আমি শেষ করি, কৃতিত্ব মানে এককভাবে দলীয়ভাবে যেভাবেই বলেন এটি মাননীয় শেখ হাসিনার কৃতিত্ব। তার একক দূরদৃষ্টি, সহকর্মীদের সাথে নিয়ে কাকে কিভাবে কাজে লাগাবেন তিনি সেটি করেছেন এবং তিনি সফল হয়েছেন, নেতৃত্ব দিয়েছেন সফল মানুষ হিসেবে। জি, বাংলাদেশ প্রতিদিন জ্যাকেট করেছে এটি। এখানে আরো বিশেষ খবর দেখা যাচ্ছে, ভোট দিতে গিয়ে জয়ের কথাই বললেন প্রধানমন্ত্রী। বিএনপি জামাত আর সহিংসতা করতে পারবে না বলছেন সজীব ওয়াজেদ জয়। বিশ্ব ইতিহাসে ম্যাজিক লেডি বলা হচ্ছে। এক ফ্রেমে দুজন, ইন্দিরা গান্ধীর সঙ্গে শেখ হাসিনার ছবি। মূল কাগজ, ভোট বিপ্লবে জয় আওয়ামী লীগের, বেসরকারিভাবে নৌকা 152টি, তখনও রাতের খবর যা পেয়েছে। ফলাফল তো ঘোষণা হয়েছে সকালে আরো পরে। জি, কালের কণ্ঠ, কালের কণ্ঠ জ্যাকেট করেছে শেখ হাসিনার উন্নয়নে গণরায়, বেশিরভাগ আসনে আওয়ামী লীগের প্রার্থীদের বিপুল বিজয়। ভোট দেওয়ার পর শেখ হাসিনা বললেন জনগণের উপর তার বিশ্বাস আছে, বিদেশি পর্যবেক্ষকদের চোখে ভোট শান্তিপূর্ণ। জামাত নেতাদের ভরাডুবি, দলীয় পরিচয়ে বর্জন। ফল প্রত্যাখ্যান, পুনর্নির্বাচন দাবি ঐক্যফ্রন্টের। 2014 নির্বাচনে না যাওয়া সঠিক ছিল বলছে ফখরুল। আওয়ামী লীগ হেডিং ফর স্টানিং ভিক্টোরি। জামাতের প্রসঙ্গে একটু আসতে চাই। জামাতের একটি ভরাডুবি খবর এলো, কি বলবো? এটা আপনি দেখেন যে জামাত যেভাবে জামাত শিবির এই দেশে রক কাটা রাজনীতি প্রবর্তন করলো, এটি কিন্তু আমাদের দেশে রক কেটে মানুষকে হত্যা করা, এরপরে এটা তারা শুরু করলো। স্বাধীনতা আজ পর্যন্ত বাংলাদেশকে স্বীকার করেনি। এই স্বাধীনতা বিরোধী শক্তিকে অনেক আগেই নিশ্চিহ্ন করা যেত, তো পারা যায়নি। বিএনপির মতো একটি রাজনৈতিক দল তাকে আষ্টে পৃষ্ঠে বেছে নিয়েছে, যেটি আমি ব্যক্তিগতভাবে সবসময় বলার চেষ্টা করি। এটি আমার ভুল হতে পারে, কিন্তু বিএনপি এবং জামাতকে আমি আলাদা দেখি না, একে অন্যের পরিপূরক এবং আদর্শিক। তারা যদিও বলেন, বিএনপির পক্ষ থেকে মাঝে মাঝেই বলা হয় জামাতের সাথে আমরা কৌশলগত নির্বাচনী কৌশল হিসেবে তাদেরকে সাথে নিয়েছি, বিষয়টি তা না। জামাতকে তারা আপন মনে করে এই কারণে যে পাকিস্তানি আদর্শে উদ্বুদ্ধ জামাত, এবং আজ পর্যন্ত বাংলাদেশ স্বীকার করেনি। পাকিস্তানকেই তারা তাদের আদর্শিক রাষ্ট্র হিসেবে মনে করে যে পাকিস্তান ভাঙা ভুল হয়েছিল, স্বাধীনতা, বাংলাদেশ স্বাধীন এটি না, এই খণ্ড মানে স্বাধীন হয়েছে, আবার যদি কখনো পাকিস্তানে ফেরে নেওয়া যায়, এটিই তাদের চেষ্টা। কখনো আজ পর্যন্ত স্বীকার করেনি যে মুক্তিযুদ্ধে মহান স্বাধীনতা সংগ্রামে মুক্তিযুদ্ধে আমরা ভুল করেছি, এ কথা জামাতের পক্ষ থেকে কখনোই বলেনি। এমনকি আপনি পাকিস্তান পার্লামেন্টে দাঁড়িয়েও কিন্তু তারা এই অংশে যখনই আপনি যুদ্ধাপরাধীদের শাস্তি দণ্ড কার্যকর করা হলো, তাদের পক্ষে সংসদে প্রস্তাব না হয়, তাই না? সুতরাং সেই পাকিস্তান এবং বিএনপিও একই, কিন্তু পাকিস্তানের আইএসআইয়ের বুদ্ধি পরামর্শে অর্থায়নে তারা কিন্তু এখানে যত রকম অপকর্ম করা আছে আপনি জানেন, সন্ত্রাসী কর্মকাণ্ড, তারপর হোলি আর্টিজান থেকে শুরু করে যে জঙ্গি তৎপরতা, এবং এই জায়গায়ও কিন্তু আপনার নিশ্চয়ই খেয়াল আছে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে, দলের সভাপতি হিসেবে তিনি কিন্তু সমস্ত দেশবাসীকে হোলি আর্টিজানের পরে আহ্বান জানিয়েছিলেন জঙ্গি সন্ত্রাসীর বিরুদ্ধে আপনার ঐক্যবদ্ধ হন। এবং আমরা সবাই কিন্তু যে যার অবস্থান থেকে পেশা মানে নির্বিশেষে অবস্থান থেকে মানববন্ধন করেছি, ঐক্যবদ্ধ হয়েছিলাম। সেই গোটা জাতি যখন মুক্তিযুদ্ধের পক্ষে, স্বাধীনতার পক্ষের শক্তি ঐক্যবদ্ধ হয়েছে, জঙ্গি তৎপরতা কিন্তু বাংলাদেশে স্বাধীনতা সংগ্রামের বিরোধী যারা ছিল মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, তারা কিন্তু দমন হয়েছে। এই জায়গায় তার দেখেন আপনি জামাত শিবির, তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বলা হচ্ছে যে স্বাধীনতার পক্ষের, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তি। এবং আমি ব্যক্তিগতভাবে যেটি বলি, আমার মতো অনেকেই আমরা বলি, বিশ্বাসও করি যে স্বাধীনতার পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তি সরকার গঠন করবে, বিরোধী দলেও থাকবে
হ্যাঁ, মত পার্থক্য থাকতেই পারে, কৌশলের ভিন্নতা থাকতে পারে, বিরোধী দলে যারা থাকবেন তারাও কিন্তু থাকবেন স্বাধীনতার পক্ষের, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তি, অর্থাৎ বাংলাদেশের পক্ষের শক্তি, পক্ষ শক্তি থাকবে ক্ষমতায় এবং বিরোধী দলে। তাই হওয়া উচিত। কিন্তু বাংলাদেশে দুর্ভাগ্যক্রমে দেখা গেল যে 96 সনে সরকার গঠন করলেন, দীর্ঘ 21 বছর পরে মাননীয় শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করলো, মাননীয় প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা। কিন্তু তারপরে বিরোধী দলে দেখা গেল যে আছে জামাত শিবির, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি। এবং 2001-এ যখন আবার সরকার গঠন করলো, সেই সরকারে যুদ্ধাপরাধীদেরকে জাতীয় পতাকা, এর চেয়ে লজ্জার তো কিছু হয় না, দেওয়া হলো তাদেরকে জাতীয় পতাকা তুলে দেওয়া হলো, মন্ত্রী করা হলো, তারা দেশ পরিচালনা করলেন। এরপরে 10 ট্রাক অস্ত্র থেকে শুরু করে কত কিছু, অনেক কিছু, যুদ্ধাপরাধী হিসেবে, মানবতা বিরোধী যুদ্ধাপরাধী হিসেবে তাদের যখন বিচার করা হলেন, সেই বিচারটি করেছেন কিন্তু শেখ হাসিনাই, দণ্ড কার্যকর করা হলো। এরপরে সমগ্র জাতি, যেটি হচ্ছে এবারের যে তরুণ ভোটার 1,23,00,000, অর্থাৎ 30 বছরের নিচে ভোটারের সংখ্যা প্রায় 3 কোটি, 2.5 থেকে 3 কোটি ভোটার, এরা কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে চেতনার, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। তাদের বয়স অনেক কম, মুক্তিযুদ্ধ হয়েছে 47-48 বছর আগে বঙ্গবন্ধুর নেতৃত্বে, কিন্তু এরা কিন্তু দীর্ঘদিন মানে মুক্তিযুদ্ধের যে চেতনা, মুক্তিযুদ্ধের যে প্রকৃত ইতিহাস, এ থেকে দূরে ছিলেন। কারণ সেই ইতিহাসটি জানতে দেওয়া হয়নি দীর্ঘ 21 বছর। 75-এর 15ই আগস্টের পর থেকে 96 সনের আগ পর্যন্ত সরকার গঠন করার, আওয়ামী লীগ সরকার গঠন করার আগ পর্যন্ত এই 21 বছরে মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাস দেখানো হয়েছে, জানানো হয়েছে। প্রকৃত যে ইতিহাস, এটি যখন এই তরুণ সম্প্রদায় জানতে পেরেছে, এরা কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে এবং স্বাধীনতার বিরুদ্ধে। এবারের নির্বাচনে আওয়ামী লীগের যে জয়, তরুণদের অংশগ্রহণ বেশি বলছেন আপনি? তাদের একচেটিয়া সমর্থন ছিল বলেই কিন্তু এই বিজয়টা হয়েছে। এবং পাশাপাশি দেখেন, সবসময় জামাতে ইসলামের 1-2 পাশ করেন, এবারেই ধরাশায়ী হয়েছে জামাত শিবিরের কেউই কিন্তু পাশ করেনি। অর্থাৎ এই যে মুক্তিযুদ্ধের পক্ষের যে শক্তি, ভোটার তারা সব কিন্তু আওয়ামী লীগের পক্ষে ভোট দিয়েছেন। মানে কি ঐক্য, মানে মহাজোটের পক্ষে সবাই ভোট দিয়েছেন। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যে আছে আওয়ামী লীগ এবং অন্যান্য মানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির যে দলগুলো, সেই দলগুলোর যে মহাজোট, সেই মহাজোটের পক্ষে ভোট দিয়েছেন। ফলে জামাত শিবিরের একটিও পাশ করেনি। এবং বিএনপির যে করুণ অবস্থা, এটি হচ্ছে তাদের দলীয় সাংগঠনিক দুর্বলতা এবং মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষের যে ধারা, এই ধারায় বিভাজন হয়েছে এবং ফলাফল এই হবে। এবং এর চেয়ে যে কয়জন মানে বিএনপির পাশ করেছেন, এবং আগামীতে দিনে দেখেন এটিও থাকে কিনা, নতুন করে মুক্তিযুদ্ধের পক্ষের কোনো শক্তি হয়তো আওয়ামী লীগের শাসনের চুলচেরা বিশ্লেষণ করবেন, তাদের বিরুদ্ধে হতেই পারে, তাদের সবগুলো যে সমর্থন করবেন তা না, হয়তো একটি দল গড়ে উঠবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, যেটি বিরোধী দলে থাকবে। তাই হওয়া উচিত। এবং সে কারণেই জামাত শিবিরের এই অবস্থা, বিএনপির এই অবস্থা, অর্থাৎ তরুণ ভোটাররা। আরেকটি কথা হচ্ছে, ছোট একটা প্রশ্ন মাথায় জাগলো। আপনি বলছেন যে আগামী দিনে হয়তো এমন একটি দল হতে পারে যারা মুক্তিযুদ্ধের পক্ষে থাকবে, কিন্তু তারা আসলে আওয়ামী লীগের বিপক্ষ শক্তি হিসেবে রাজনীতির মাঠে আসবে। আচ্ছা, কিন্তু সেই রাজনৈতিক দলটির জন্য যে কর্মী নেতা লাগবে, বাংলাদেশে তো আর নতুন নেতা কর্মী নয়, অন্যান্য দল থেকেই তারা আসবে। তো অন্যান্য দল থেকে যদি আসে, তাহলে সেই দলের আদর্শ তো লোকজন তো তার ব্যক্তিগত আদর্শ নিয়ে আসছে না। আমি বলছি যে আমার ধারণা হয়তো হতে পারে, নাও হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে অনেক সময় দেখা গেল যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করছেন, তার বাস্তবায়ন করতে যেয়ে হয়তো কোনো জায়গায় ভুল হচ্ছে, সেই ভুল চুলচেরা বিশ্লেষণ বা রাষ্ট্র পরিচালনায় তার যে মানে পদ্ধতি এবং নীতি, সেই নীতির আমি বিরোধিতা করছি। আমিও মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, অথচ আমি এটা সমর্থন করছি না। কিন্তু সেই জায়গায় আমি বলছি যে এমন হতে পারে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের কোন শক্তি, এক বা একাধিক রাজনৈতিক দল হতে পারে। আপনি যেটি বলছেন নতুন করে, হ্যাঁ নতুন করেই তো দল গঠন হতে পারে। আগে রাজনৈতিক দল, এখনো বহু মানুষ আছেন যারা আওয়ামী লীগ করেন না, কিন্তু মুক্তিযুদ্ধের চিন্তা চেতনায় পরিপূর্ণভাবে বিশ্বাসী, তারা জামাত শিবিরের পক্ষে না, বিএনপির পক্ষে না। সেই ধরনের হয়তো দুর্বল দল, সেই দলগুলো হয়তো শক্তি সঞ্চয় করে রাজনৈতিক দল আপনি বিরোধী পক্ষে থাকলেই সরকার গঠন করতে হবে তা তো না। দুর্বল এবং একসময় হয়তো বা সরকারও গঠন করবে।
কিন্তু সেই জায়গাটায় যেতে হবে আমাদের। আচ্ছা, এখন সেটা তো অনেক পরের ব্যাপার। এখন আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় পেয়েছে, আওয়ামী লীগ এখন সরকার গঠন করবে। এই যে এত বড় বিজয়, এতে করে কি মানুষের প্রত্যাশা আরেকটু বাড়লো এবং আওয়ামী লীগের দায়িত্ববোধ কি আরেকটু বাড়লো? হ্যাঁ, আপনি যথার্থভাবে বলেছেন। মানুষের জাতির প্রত্যাশা তো বেড়েছেই নিঃসন্দেহে, এবং তারও চাইতে বেশি দায়িত্ব বেড়েছে আওয়ামী লীগের, বিশেষ করে দলীয় প্রধানের মাননীয় শেখ হাসিনা। তার প্রতি যে প্রত্যাশা, তিনি জনগণের সমর্থন চেয়েছিলেন, সমর্থন উজাড় করে দেওয়া হয়েছে। এই ফলে হয় কি, যে সমর্থনটা এত বেশি সমর্থন দিয়েছেন, যা প্রত্যাশা করেছেন, চেয়েছেন। এবং একইভাবে দেখেন আপনি, ঐক্যফ্রন্টের যে নেতারা, ডক্টর কামাল হোসেন থেকে শুরু করে সবাই কিন্তু বলেছেন যে কোনো রকম লোকজনকে নিরাপদে যদি ভোট দিতে দেওয়া যায়, যদি লাইনে দাঁড়ায়। আমরা দেখলাম গতকাল সারা দেশের চিত্র, আপনাদের মাধ্যমেই আমরা দেখেছি, ইলেকট্রনিক মিডিয়া, বিভিন্ন অনলাইনে, যে প্রচণ্ড শীতের মধ্যেও কিন্তু সারা সকাল থেকে শুরু করে বিকেল 4টা পর্যন্ত, 8টায় ভোট, 8টার আগে থেকে 7:30, 8:30 থেকে দীর্ঘ লাইন। এখানে প্রচণ্ড শীতের মধ্যে রংপুর থেকে শুরু করে অন্যান্য অঞ্চলে, ঢাকা শহরে, এই যে ভোট বলছে, ভোট দিতে পারলেই হবে। এবং সবাই কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন। কিন্তু ভোট দিতে পারলে তাদেরকে কিন্তু মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তিকে ভোট দেয়নি তারা কিন্তু। এবং আপনি যে ডক্টর কামাল হোসেন সাহেব, তো আমরা বিশ্বাস করতে চাই যে তিনি মুক্তিযুদ্ধের পক্ষের লোক, কিন্তু তিনি গিয়েছেন জামাত শিবিরের সাথে, এবং তিনি ব্যাখ্যা দিলেন, ইন্ডিয়ান এক্সপ্রেসকে সাক্ষাৎকার দিয়ে বললেন যে আমি যদি জানতাম যে জামাতকে মনোনয়ন দেওয়া হবে তাহলে আমি থাকতাম না। তো পাশাপাশি মানুষ তো কেউ বোকা না ওইভাবে। তখন আপনি যখন জানলেন তখন থাকলেন কেন? তাহলে এই জায়গায় তিনি প্রতারণার আশ্রয় নিলেন। তার কাছ থেকে প্রতারণাটা প্রত্যাশা করেন না দেশের মানুষ, এবং ফলাফল কিন্তু পুরস্কার দিয়ে দিয়েছেন। অর্থাৎ এটি হওয়া উচিত একটি জাতির নির্বাচনের ইতিহাসে, মানে রাজনৈতিক ইতিহাসে, যে আপনি যখন পরিচ্ছন্ন চিন্তা করবেন, যদি আপনি প্রতারণার আশ্রয় নেন, মানে ভিন্ন কৌশলের আশ্রয় নিয়ে আপনি নয়সয় করার চেষ্টা করেন, আপনাকে ভোটের মাধ্যমে আমি একজন ভোটার হিসেবে আপনার জবাবটা দিয়ে দেব, সেই জবাবটা এবারে নির্বাচনে দিয়ে দেওয়া হয়েছে। আরো অনেক বিশ্লেষণ আছে আগামী সরকারের কাছে প্রত্যাশা, তারা কিভাবে কাজ করবে, কোন বিষয়ে প্রাধান্য পাবে, এইসব বিষয়ে আপনার কাছে জানবো। তার আগে একটা ছোট বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, বিরতিতে যাচ্ছি, কিন্তু তার আগে এইমাত্র যাদের ঘুম ভাঙলো, যারা আমাদের এই অনুষ্ঠানে মাত্র যোগ দিলেন, তাদের জন্য বলছি যে 298টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে, যার মধ্যে 259টি আসনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগ। এরশাদের জাতীয় পার্টি পেয়েছে 20টি আসন, বিএনপি পেয়েছে 5টি আসন, অন্যান্য দলগুলোর মধ্যে স্বতন্ত্র 3টি, ওয়ার্কার্স পার্টি 3টি, জাসদ 2টি, বিকল্পধারা 2টি, গণফোরাম 2টি, তরিকেত ফেডারেশন ও জেপি পেয়েছে 1টি করে আসন। আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত। আপনারা দেখছেন নিউজ 24-এর বিশেষ আয়োজন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটের ব্যাপার। আমাদের সঙ্গে বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক জনাব আবুল কালাম আজাদ আছেন নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করার জন্যে। আপনারা যারা এইমাত্র আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দিলেন, তাদের জন্য আরও একবার বলি যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। 299টি আসনের মধ্যে 298টি আসনের বেসরকারি চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এতে আওয়ামী লীগ জয় পেয়েছে 259, বিএনপি 5, জাতীয় পার্টি 20, ওয়ার্কার্স পার্টি 3, বিকল্পধারা 2, জাসদ 2, গণফোরাম 2, স্বতন্ত্র 3 এবং তরিকত ফেডারেশন ও জেপি 1টি করে আসনে জয় পেয়েছে। বিপুল বিজয়ের মধ্য দিয়ে টানা চতুর্থবারের মতো, টানা তৃতীয়বার, কিন্তু আওয়ামী লীগের জন্য চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনাই হতে যাচ্ছে প্রধানমন্ত্রী, এবং তিনি ইতিহাস করছেন। আমরা এবার একটু প্রতিবেদন দেখতে চাই। প্রতিবেদন তৈরি করেছেন হাসান কামরুল। সব শঙ্কা উড়িয়ে দিয়ে উৎসব মুখর পরিবেশে শেষ হলো একাদশ সংসদ নির্বাচন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। নেতা হিসেবে শেখ হাসিনা অর্জন করলেন ঈর্ষণীয় সাফল্য।
বেসরকারিভাবে প্রাপ্ত ফলে গোপালগঞ্জ ৩ আসনে শেখ হাসিনা বিপুল ভোটে জয়ী হয়েছেন। ওই আসনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এক অর্থে ভোট পাননি বললেই চলে। আওয়ামী লীগের অন্যতম শীর্ষ নেতা ওবায়দুল কাদের নোয়াখালী ৫ আসনে ভোট পেয়েছেন ২,৫২,৭৪৪টি। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ পেয়েছেন প্রায় ১১,০০০ ভোট। ভোলা ১ আসনে জয় পেয়েছেন তোফায়েল আহমেদ। আওয়ামী লীগের অংশ নেয়া সব নির্বাচনে প্রার্থী হওয়ার রেকর্ড আছে তার। ঝালকাঠিতে জয়ী হয়েছেন আওয়ামী লীগের আরেক শীর্ষ নেতা আমির হোসেন আমু, পেয়েছেন ২,১৪,৯৩৭ ভোট। মতিয়া চৌধুরী শেরপুর ২ আসনে ৩,৪৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ফরিদপুরে প্রতিদ্বন্দ্বী বিএনপির শামা ওবায়েদকে হারিয়ে ২,১৯,২০৯ ভোট পেয়ে জয় পেয়েছেন সৈয়দা সাজেদা চৌধুরী। মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জ ১ আসনে জয় পেয়েছেন ৩,২৪,৪২৪ ভোট নিয়ে। এই আসনে বিএনপির প্রার্থী রুমানা মোর্শেদ কনকচাপা পেয়েছেন ১১১৮ ভোট। ফরিদপুর ৩ আসনে জয় পেয়েছেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তার ভোট ২,৭৪,৮৭১টি। নুরুল ইসলাম নাহিদ ১,৯৬,০১৫ ভোট পেয়ে সিলেট ৬ আসনে জয়ী হয়েছেন। ঢাকা ৮ আসনে বিএনপির মির্জা আব্বাসকে হারিয়ে জয়ী হয়েছেন মহাজোট প্রার্থী রাশেদ খান মেনন। কুষ্টিয়া ২ আসনে মহাজোটের আরেক প্রার্থী হাসানুল হক ইনু পেয়েছেন ২,৮২,৬২২ ভোট। চট্টগ্রাম ১ আসনে জয় পেয়েছেন ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। এছাড়া বাকি আসনগুলোর মধ্যে ২৫৯টি আসনে জয় পেয়েছে আওয়ামী লীগের একক প্রার্থী। জাতীয় পার্টি পেয়েছে ২০টি আসন। ফলে সরকার গঠনের পথে মহাজোটের আর কোনো বাধা থাকল না। হাসান কামরুল, নিউজ 24। জি, বিশেষ করে নোয়াখালীর এবং যে আসনটি, সেখানে এই বেশ মানুষের অনেক নজর ছিল। সেখানে ওবায়দুল কাদেরের প্রতিপক্ষ ছিলেন মওদুদ আহমেদ। নির্বাচনের ফলাফল তো দেখলেন, কি বলবেন এখন আপনি? আসলে বিএনপির ভোট কেন কমলো, মানে ধরেন মওদুদ আহমেদ সাহেবের বলেন অন্যান্য জায়গায়, এবং আপনি ফখরুল ইসলাম সাহেব পাশ করেছেন, যিনি পাশ করেছেন সমর্থন আদায়, তিনি কিন্তু বিপুল অনেক ভোট পেয়েছেন। তো আমরা যদি মনে করি যে ওবায়দুল কাদের সাহেব বা অন্যান্য মন্ত্রীরা বা আওয়ামী লীগের নেতারা যে ভোট পেয়েছেন, যিনি পাশ করেছেন ফখরুল ইসলাম সাহেব, তিনিও কিন্তু আমার যতদূর ধারণা ২.৫ লাখ উপর ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন অনেক কম ভোট পেয়েছেন। আর বিএনপির ভোট কমার কারণ হচ্ছে যে একটু আগে যেই কথাগুলো বলেছিলাম, তাদের প্রথম কথা হচ্ছে তাদের দলীয় প্রধান তিনি কারাগারে, এবং কারাগারে কেন আছেন এটি তো সবাই জানেন। তো তারা যাই বলুক না কেন, যে দীর্ঘ ১০ বছর পরে যে রায় হলো তার যে মামলার জিয়া অরফানেজ না ট্রাস্ট মামলায়, এবং প্রথমে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হলো। পরবর্তী পর্যায়ে তারা আপিল করলেন, আপিলের পরে আবার আরও ৫ বছর তারা বলেছিলেন, ধারণা তাদের লয়ারদের ধারণা ছিল যে এই ৫ বছর থেকে মুক্তি পাবেন। এইসব মামলা মোকদ্দমা নিয়েও কিন্তু মওদুদ আহমেদ সাহেবের সম্পর্কে তাদের দলের মানে গ্রুপিং আছে, যেই গ্রুপিংটা প্রকাশ্যে টেলিফোন আলাপে, আমরা টেলিফোনিক কনভারসেশনেই আমরা টের পেলাম যে মওদুদ আহমেদ সাহেব বলছেন যে ফখরুল তো ফোন ধরে না, ফখরুল সাহেব হ্যাঁ ফোন টোন ধরে না, সে তো সরকারের সাথে আঘাত করেছে। এই যে অবস্থাটা, এটি কিন্তু দলীয় নেতাকর্মীদের মধ্যে, একে তো দলীয় নেতাকর্মীদের বিভিন্ন ওই যে কথাটি বারবার ঘুরে আসে যে ১৩, ১৪, ১৫ সালে যে আগুন সন্ত্রাস করেছে, মানুষকে পুড়িয়ে মেরেছে, এবং এমন কোনো সেক্টর ছিল না যেই সেক্টরের মানুষকে পুড়িয়ে মারা হয়নি। আপনি সিএনজি চালক থেকে বাস চালক থেকে শুরু করে অসংখ্য মানুষকে কিন্তু পুড়িয়ে মেরেছে, এবং সাধারণ মানুষ এই সবাই কিন্তু এদেরকে যে কোনো কথা নেই বার্তা নেই, নির্বাচনকে ১৪ সালের নির্বাচনকে প্রতিহত করতে যেয়ে ১৩ সালের শেষের ২-৩ মাস অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারির ১৪ই জানুয়ারি নির্বাচনকে পরে আবার বর্ষপূর্তি যে গণতন্ত্র তাদেরকে এই সরকারকে ঘরে ফিরিয়ে দেবে বলে ৯২ দিন, এবং যে অবরোধ ঘোষণা দিলেন, সেই অবরোধ কিন্তু আজ পর্যন্ত কেউ শোনে নাই যে প্রত্যাহার করেছে। সেই অবরোধ বহালেই কিন্তু এখন পর্যন্ত। একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে যখন একটি ঘোষণা দেওয়া হয়, সেই ঘোষণাটা আপনি হরতাল বলেন, অবরোধ বলেন, মানে স্বাভাবিক সৌজন্য এবং রাজনৈতিক কি বলবো কালচারও, সংস্কৃতিও দাবি করে সেই ঘোষণাটি যদি আপনার কার্যকর না হয়, কার্যকর করতে না চান, তাহলে প্রত্যাহার করে নেবেন। কিন্তু প্রত্যাহার নাই, বহাল আছে। কিন্তু এসব কারণে দলীয় নেতাকর্মীদের যারা অংশগ্রহণ করেছে
তাদের বিরুদ্ধে হয়তোবা এমনও হতে পারে যে কিছু কিছু বাড়তি নাম আছে, নাম তো থাকতেই পারে পুলিশের খাতায়, তো এই মামলা মোকদ্দমা তো আছে, সেগুলো ফেস করতে হয়েছে। পরবর্তী পর্যায়ে যে শীর্ষ পর্যায় থেকে শুরু করে যে বিভাজন এক দলের, এবং আমার ধারণা যে তাদের অন্যান্য কারণে তো ভোট কমেছেই, কারণ নেতা নেই, তারপরে আরেকজন আছে ভাইস চেয়ারম্যান, তিনিও দণ্ডিত আসামি লন্ডনে, তিনি টেলিফোনে যে মনোনয়ন দিলেন, এবং মনোনয়ন বাণিজ্য এক একটা মানে কেন্দ্রে, মানে এক একটা মানে আসনে 4 জন 5 জন 6 জন হাজার হাজার, এবং মনোনয়ন যেদিন শুরু হলো নয়াপল্টনে, সেই জায়গায় মনোনয়ন ফর্ম নেওয়ার সময় যে মারামারিটা হলো, পুলিশের গাড়ি জ্বালানো পোড়ানো হলো, এগুলো কিন্তু সাধারণ মানুষ যারা ভোট দেবেন, ভোটার, তাদের দলীয় নেতাকর্মীদের তো আছেই, সমর্থন হারিয়েছেন। সাধারণ মানুষ কিন্তু যারা সুইং ভোটার, যারা মনে করেন যে আওয়ামী লীগকে পছন্দ করলাম না, ভোট দেব, সেই সব ভোটারও কিন্তু এইসব অগ্নি, যে তারা তো আগুন জ্বালায়, এই যে অগ্নি সন্ত্রাসের যে অভিযোগটা তাদের বিরুদ্ধে, তা থেকে তারা মুক্তি পাননি। কিন্তু এবারও যখন নির্বাচন, আপনি মনে আছে মনোনয়ন ফর্ম নেওয়ার সময় থেকে মারামারি শুরু হলো, এরপরে যে ভোট, আমার কেন যেন ধারণা যে এবার ওই যে মওদুদ আহমেদ সাহেবরা এইদিকে ভোট দেন নাই, তারা আবার তাদের ভোট দেন নাই, এইসব কারণে তো ভোটার কমেছে। এর আগে আগুন সন্ত্রাস এই সব কারণে ভোট কমেছে। জনপ্রিয়তা কমতে কমতে দলীয় নেতাকর্মীদেরই তারা আস্থায় আনতে পারেননি। কিন্তু আরেকটি জিনিস তারা সবসময় যেটা বলতেন, এবারও বলতেন, যে আমাদেরকে প্রচার করতে দেওয়া হয় না। এটি ছিল তাদের একটি কৌশল কেন্দ্রীয়ভাবে, যেটা বলে বলে তারা নির্বাচনটাকে বর্জন বা বানচাল করার চেষ্টা করেছেন। নির্বাচনে এবারও দেখেন যে কয়েকজন নিহত হলেন নির্বাচন উপলক্ষে, অধিকাংশ প্রায়ই আওয়ামী লীগের নেতাকর্মী, যুবলীগ, আওয়ামী লীগ, অর্থাৎ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের। নির্বাচনটাকে তারা বানচাল করতে চেয়েছিলেন এবারও, যে কোনো কারণেই হোক। ঐক্যফ্রন্ট গঠন করে তারা বলছেন যে আমরা নির্বাচন করব, কিন্তু মাননীয় শেখ হাসিনা যে কথাটি বলেছেন যে তারা নির্বাচনের দিনও চলে যেতে পারেন, কিন্তু বাকিদের বলেছেন যে আপনারা কিন্তু নির্বাচন থাকবেন শেষ পর্যন্ত, ভোট গণনা পর্যন্ত থাকবেন। এবং এই দাবি তো তারাও করেছিলেন যে ভোট কেন্দ্র পাহারা দেবেন। তো পাহারা তো দেয়ার তো ভোটার লাইন বলছেন যে যদি ভোটাররা ভোট দিতে পারেন তাহলে বিজয় আমাদের সুনিশ্চিত, সব আমরা। কিন্তু ভোটার তো ভোট দিতে পারলেন, তো বিজয় আপনাদের হলো না কেন? আসলে তাদেরকে তো ভোট দেয় না, ভোট তো আপনি গায়ের জোরে বললেই তো হবে না। আর তারপরে ডক্টর কামাল হোসেন সাহেবের যে আচরণ, সাংবাদিকদের শুরু করে 14ই ডিসেম্বর, এগুলো মনে হতে পারে তাদের কাছে যে একদিনে ঘটনা ঘটালাম। তারপরে সুপ্রিম কোর্টে আদালত চলার সময় অ্যাটর্নি জেনারেলকে যে অশ্রাব্য ভাষায় গালি দিয়েছেন, গালি একদিন দিলেন, একজন দিলেন, একবার দিলেন, কিন্তু সেই লোক যখন নেতা হয়, আপনি দলের নেতাকর্মীরা সবাই তো বলুক আর না বলুক, তারা তো বোঝেন যে এই লোকটারে কেন আনা হলো। এটিও কিন্তু তাদের ভোট কমার, বিএনপির ভোট কমার কারণ। এবং জামাত শিবির তো তারা জানে যে তাদেরকে 20টা না 22টা দিল, তারা আরও প্রত্যাশা করেছিলেন, 50টা দাবি করেছিলেন, তারাও ভোট দেয়নি। কেউ না ভোট দেওয়ার ফলে সবার ভোট কিন্তু কমেছে। আপনি আমাকে অবিশ্বাস করেছেন, একটি রাজনৈতিক দলে কেন, যে কোনো জায়গায় একটি পরিবারও যদি আপনি চিন্তা করেন, যদি একটি পরিবারে বন্ধন না থাকে, পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ না থাকে, তাহলে কিন্তু সেই পরিবার টিকে না। কারণ স্বামী স্ত্রী, তারপরে সন্তান, অন্যান্য যারা থাকেন, সবার প্রতি কিন্তু একটি পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকতে হয়, সম্মান থাকতে হয়। সেই সম্মানের জায়গাটা যদি না থাকে, শ্রদ্ধার জায়গাটা যদি না থাকে, তাহলে সেই পরিবারটা একটি সময় টিকে না। একটি রাজনৈতিক দলের ক্ষেত্রেও কিন্তু তাই। আপনি একজন মূল নেতা থাকবেন, তার প্রতি যেমন শ্রদ্ধাবোধ, সম্মান থাকবে, তার নির্দেশ যেমন পালন করব, পরস্পরের প্রতিও কিন্তু সম্মান, শ্রদ্ধাবোধ থাকতে হয়। যদি সেটা না থাকে, অগোছালো হয়ে যায়, তাহলে সেই দলটি আর টিকে না। যেমন আমরা মুসলিম লীগের কথা যদি চিন্তা করি, যেই মুসলিম লীগ পাকিস্তান স্বাধীন করলেন, 2-3 বছর মধ্যে, 7 বছরের মধ্যেই দেখা গেল যে যুক্তফ্রন্ট সরকার গঠন করলো সমস্ত, তারা মুসলিম লীগের অস্তিত্ব নেই। আর পরবর্তী পর্যায়ে তো একেবারে 70-এর নির্বাচনে তাদের আর খুঁজেই পাওয়া গেল না। তো সেই যে কথাটি বলছিলাম, যে পরস্পরের প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধ না থাকার কারণে বিএনপির আজকে এই অবস্থা। কেউ কাউকে বিশ্বাস করে না। যখন অবিশ্বাসের জায়গাটা তৈরি হয়ে গেছে, তাদের ভোট তো আর থাকার কথা না। একটা বিরতি নেই। সুপ্রিয় দর্শক, আরও একবার সময় হলো বিরতি নেয়ার। বিরতির পর আরও বিশ্লেষণ আছে। আমাদের সঙ্গে যারা আবুল কালাম আজাদ আছেন, তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা বাসাসের ব্যবস্থাপনা পরিচালক। আমাদের সঙ্গে থাকুন।
আবারও স্বাগত। আপনারা দেখছেন ভোটের পেপার, নির্বাচন উপলক্ষে নিউজ 24-এর বিশেষ আয়োজন। জনাব আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ এই মেয়াদে তাদের যে উন্নয়ন পরিকল্পনা ছিল, মেগা প্রজেক্টগুলো ছিল, সেগুলো শেষ করবে বলে আমরা ধারণা করতে পারি। পদ্মা সেতু পূর্ণাঙ্গ হয়ে যাবে, মেট্রো রেল চলাচল শুরু করবে, যে প্রতিশ্রুতি উন্নয়নের সেগুলো পরিপূর্ণ হলো। কিন্তু এর বাইরে এত বড় বিজয়ের পর নিশ্চয়ই আওয়ামী লীগের কাছে মানুষের বিশেষ কিছু চাওয়ার থাকবে। সেক্ষেত্রে আওয়ামী লীগ জনগণের জন্য বিশেষ আর কি কি দিতে পারে বলে আপনি অনুমান করেন? অনুমান করার ব্যাপার না সাদি, আপনাকে আবারও ধন্যবাদ। আপনিও নিশ্চয়ই জানেন যে প্রত্যেকটি রাজনৈতিক দলের যে ম্যানিফেস্টো থাকে, সেই ম্যানিফেস্টো হচ্ছে আগামী দিনের প্রতিশ্রুতি, কি কি করবেন তারা। আপনি আবারও ঘুরে ফিরে যদি আসি যে এবারের আওয়ামী লীগের যে ম্যানিফেস্টো এবং বিএনপির ম্যানিফেস্টো এবং ঐক্যফ্রন্টের ম্যানিফেস্টো, আপনি দেখেন সেখানেও তাদের কিন্তু ঐক্য ফ্রন্ট করেছেন তারা, কিন্তু ঐক্যফ্রন্টের পক্ষ থেকে একটা অগোছল কোনো রকম একটা দিছে ম্যানিফেস্টো, আবার বিএনপির পক্ষ থেকে। এই তিনটি ম্যানিফেস্টো যে কোনো কেউ দেখলে কিন্তু আওয়ামী লীগের প্রতি আকৃষ্ট হবেন এভাবেই। শুধু ম্যানিফেস্টোতে যা বলা হয়েছে, যে উপস্থাপনা হয়েছে, যে সুন্দর করে, এবং সেই ম্যানিফেস্টোতে যেটি বলা হয়েছে, 8 সালের ম্যানিফেস্টোতে ডিজিটাল বাংলাদেশের কথা বলা হয়েছিল, আরও অনেক কিছু, এবং 14 সালের নির্বাচনের আগে ম্যানিফেস্টো, এই দুই ম্যানিফেস্টোতে যেই কাজগুলো বাদ আছে, সেই কাজগুলো কিন্তু, সেই প্রতিশ্রুতিগুলো যেগুলো সম্পন্ন করতে পারেননি, সেগুলো কিন্তু এবারের 18 সালের ম্যানিফেস্টোতে আওয়ামী লীগ সেগুলো লিপিবদ্ধ করেছেন এবং আরও নতুন করে। যেমন আপনি দেখেন মেগা প্রকল্প 2100 সালের যে মানে বদ্বীপ পরিকল্পনা, বদ্বীপ পরিকল্পনা, যে হ্যাঁ বদ্বীপ ডেল্টা প্ল্যান 200 মানে 100 বছর প্ল্যান, বদ্বীপ পরিকল্পনা। এটি কিন্তু 100 বছর মানে কি ফেজ বাই ফেজ, এটি কিন্তু বিভিন্ন সময়ে যেই মানে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবেন, আবার রিভাইজ করা হবে, এটি একটি বড় ধরনের। আপনি আরেকটি যে ম্যানিফেস্টোতে এবার বলা হয়েছে, গ্রামকে শহর করা হবে। এ কিন্তু গ্রাম ইতিমধ্যেই কিন্তু শহরের আদল এসে গেছে বহু গ্রামের আশেপাশে, রাজধানীর আশেপাশে এবং অন্যান্য জায়গায় গ্রামে গেলে দেখা যায় যে গ্রামের মানুষ কিন্তু শহরের সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছেন, প্রায় পাচ্ছেন। আর যেগুলো যেমন বিদ্যুৎ, রাস্তাঘাট, সব কিছু, আর যা পাননি তার জন্য মুখ হয়ে আছেন। এবারে যে প্রজেক্টটা বলা হয়েছে যে গ্রামকে আমরা শহর করব, আমরা যদি যুক্তরাজ্যের দিকে তাকাই এবং অন্যান্য উন্নত দেশে, তাহলে দেখবেন যে সেখানে কিন্তু গ্রাম আর শহর যে আলাদা, এটি বোঝা যায় না, কোনটুকুন শহর কোনটুকুন গ্রাম, তাই না? এটা বলা, এটি একটি বড় আছে। এবং আগেরবার যেটি বলা হয়েছিল ডিজিটাল বাংলাদেশ, সেই ডিজিটাল বাংলাদেশ তো এক্ষেত্রে কিন্তু ডিজিটাল বাংলাদেশের রূপকার জনাব সজীব ওয়াজেদ জয়, যিনি মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা এবং মাননীয় শেখ হাসিনার মানে পুত্র, তো তার যে প্রজ্ঞা, তার যে এই বিষয়ে যে তার পাণ্ডিত্য, সেটি কিন্তু তিনি প্রদর্শন করেছেন এবং দেখিয়েছেন যে বাংলাদেশে ডিজিটাল বাংলাদেশ কোন জায়গায়। এবং আরেকটি জিনিস যেই কথা প্রসঙ্গে আসে, যে যুব তরুণ ভোটাররা কেন আকৃষ্ট হয়েছেন, আপনি অতি সম্প্রতি এইবারের নির্বাচন উপলক্ষেই সজীব ওয়াজেদ জয় সাহেব কিন্তু সময় টেলিভিশনে একটি সাক্ষাৎকারে বলেছিলেন, এবং সেখানে সুন্দর করে আমার নিজের কাছেও যে তরুণরা তো আরও বেশি আকৃষ্ট হবেন, বলেছেন যে আগে একটি সময় ছিল যে সরকারি চাকরি বেশি থাকতো, সরকারি আকর্ষণীয় থাকতো না, যে বলছে ব্যক্তিগত উদ্যোগে প্রায় ব্যক্তি মালিকানার যেই প্রকল্পগুলো এবং কর্মসংস্থানের সুযোগ, সেখানে কিন্তু আরও অনেক বেশি, বিশেষ করে আইটি ক্ষেত্রে। এবং তিনি ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে ভবিষ্যতে কিভাবে নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে, এবং কর্মসংস্থানের অভাব, যেটি আমরা অনেকেই মনে করি বেকার সমস্যা, তিনি বলেছেন যেটি কোনো সমস্যাই না, নতুন নতুন কর্মসংস্থান এবং আকর্ষণীয় কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এই খাতেই। আবার আমি ঘুরে আসছি যে কথায়, যে আওয়ামী লীগ এবারে আরেকটা বলেছেন যে পদ্মা সেতু তো সম্পন্ন হবে, এটি মানুষের প্রত্যাশা। এবং আবার আসেন ঘুরে যে পদ্মা সেতু যেই অবস্থায় তিনি করেছেন, যে সাহসের পরিচয় দিয়েছিলেন, যে প্রজ্ঞার পরিচয় দিয়েছিলেন, এটি অকল্পনীয়। মানে ওয়ার্ল্ড ব্যাংক যখন সরে যায় কোনো দেশের একটি প্রজেক্ট থেকে মিথ্যা অজুহাত দিয়ে যে চুরি হয়েছে, এটি একমাত্র শেখ হাসিনা যিনি বলেছেন যে অসম্ভব। যখন টাকা ছাড় হয়নি, কোনো কিছু হয়নি, প্রাথমিক পর্যায়ে চুরি হবে কোত্থেকে, সেই আদালত পরে, ক্যানাডার আদালত বলেছে যে না, এটি মিথ্যা ছিল,
ভুল ছিল, এবং ভুল থাকার পরেও ওয়ার্ল্ড ব্যাংক যখন টাকা সরিয়ে নিয়ে গেল, প্রজেক্টে সাহায্য করবে না, তিনি বলেছেন আমার অর্থে আমি করব, আমার দেশের অর্থে করব। এটি কিন্তু করেছেন। আজকে তো দৃশ্যমান 60% কাজ হয়ে গেছে। এটি হওয়ার পরে তিনি বলেছেন আগামীতে যদি নির্বাচনে আমরা বিজয়ী হতে পারি আরেকটি পদ্মা সেতু করব। মানুষ কিন্তু বিশ্বাস করেছে, এই দেশের মানুষ বিশ্বাস করে। আপনি ঢাকা শহরে ফ্লাইওভার যে বিভিন্ন, এই যে আপনার অফিসে আসার পথে যে এই ফ্লাইওভারগুলো দেখলে কিন্তু ভুলে যেতে হয়, যারা বাইরে আমরা গেছি, যারা বাইরে গেছেন তারা কিন্তু এই এলাকায় যখন আসে যে বাংলাদেশ, আগের বাংলাদেশ না বিদেশে কোনো জায়গায় এলাম, এই অবস্থাটি কিন্তু মানুষকে আকৃষ্ট করে, প্রলুব্ধ করে ভোট দিতে, সমর্থন করতে, সমর্থন আদায়ে আওয়ামী লীগ কিন্তু এই জায়গাটায় কাজ করেছে। আপনি মেট্রো রেল, যে কথাটি একটু আগেও বলেছিলাম যে আগামীতে যখন মেট্রো রেলের মানুষ চড়বে, এই 5 বছরের মধ্যে অনেক কিছু হয়ে যাবে, তখন কিন্তু এবারের যে নির্বাচন হয়েছে হয়তো আমরা থাকবো না, আমার কথা বলছি, আমি হয়তো বেঁচে থাকবো না, কিন্তু আগামীতে এই আওয়ামী লীগ, মাননীয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ আবারও বিপুল ভোটে বিজয়ী হবেন। জি, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণ মানুষ কি চায়, তরুণ সম্প্রদায় সবাই যে জিনিসটা হচ্ছে, তারা চান কে ক্ষমতায় থাকলেন তা না, আমার ভাগ্যের পরিবর্তন হলো কিনা, আমার সমাজের উন্নতি হলো কিনা, রাষ্ট্রের উন্নয়ন হলো কিনা, উন্নতি হলো কিনা, এটি যখন দেখা যায়, দৃশ্যমান হয়, যখন বোঝা যায়, আস্থা হয়, যে কথাটি বলছিলাম আস্থা হচ্ছে বড় কথা, বিশ্বাস রাখা যায়, তখন কিন্তু সেই দলের প্রতি সমর্থন থাকবেই। জি, অনেক ধন্যবাদ। আজকের মতো শেষ করছি। নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করার জন্য আমাদের স্টুডিওতে আসার জন্য বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক জনাব আবুল কালাম আজাদকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা বিদায় নিচ্ছি, তবে তার আগে যারা এইমাত্র টিভি খুলে বসলেন তাদের জন্য জানাচ্ছি যে ভোর রাতেই নির্বাচনের চূড়ান্ত বেসরকারি ভোরাতে নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে ভোটের ফলাফল স্থগিত রাখা হয়েছে। ঘোষিত 298টি আসনের মধ্যে 259টি আসনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগ। এরশাদের জাতীয় পার্টি পেয়েছে 20টি আসন, বিএনপি পেয়েছে 5টি আসন, অন্যান্য দলগুলোর মধ্যে স্বতন্ত্র 3টি, ওয়ার্কার্স পার্টি 3টি, জাসদ 2টি, বিকল্পধারা 2টি, গণফোরাম 2টি, তরিকত ফেডারেশন ও জেপি পেয়েছে 1টি করে আসন। নির্বাচনের পরবর্তী সব খবরাখবর জানার জন্য আমাদের সঙ্গে থাকুন। সবাইকে অনেক ধন্যবাদ।